আজ অনেকদিন পর দেশের বাড়ি জামালপুর যাচ্ছি। প্রায় 5 বছর আগে আমরা ঢাকায় চলে আসি। তখন আমার বয়স 15 হবে। আমি ঢাকায় আসতে চাইনি, কিন্তু আমাদের পুরো পরিবার ঢাকা চলে আসায় আমাকে অনেকটা বাধ্য হয়েই যেতে হয়েছে। আর এই 5 বছরে আমি একজনকে খুব মিস করেছি, আর সে হলো আমার বেস্ট ফ্রেন্ড নিশাত। আমরা তিনজন ভালো বন্ধু ছিলাম, আমি, নিশাত আর আবির। কিন্তু নিশাত ছিল আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে বেস্ট। ঠিক তখনই মনে পড়ে গেল পুকুর পাড়ে সেই আম গাছটার কথা, যেখানে বসে আমি আর নিশাত আড্ডা দিতাম। সেই পুরনো দিনের কথাগুলো ভাবতে ভাবতে দীর্ঘ 8 ঘন্টা জার্নি করে অবশেষে আমার চিরচেনা এলাকায় এসে পৌঁছালাম। অনেক পথ জার্নি করায় খুব ক্লান্ত লাগছে, তাই একটু রেস্ট নিয়ে বিকেলে গ্রামটা ঘুরতে বের হলাম। আমাদের বাড়ি থেকে কিছু দূর যেতেই আবিরদের বাসা, তাই ভাবলাম ওকে ডেকে নিই। আমি আর আবির একসাথে গ্রামটা ঘুরে দেখছি। গ্রামের চারপাশটা অনেক বদলে গেছে। আবির তো আমাকে জিজ্ঞেস করেই যাচ্ছে, এতদিন কেন গ্রামে এলাম না, শহরে গিয়ে ওদের ভুলে গেছি, ইত্যাদি ইত্যাদি। কিছুক্ষণ হাঁটার পর সেই পুকুর পাড়ের কাছে আসলাম, যেখানে আমি আর নিশাত আড্ডা দিতাম। পুকুর পাড় ঘেঁষে ছোট একটি রাস্তা, সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে, যেমনটা আমি, আবির আর নিশাত খেলতাম। আমি আম গাছটার সাথে হেলান দিয়ে ফেলে আসা সেই শৈশবের কথা মনে করছি, আর ভাবছি সেই সময়টা কতই না আনন্দে কেটেছে আমাদের। সেই সময়টা যদি আবার ফিরে পেতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। আমি এসব ভাবছি আর ওদের খেলাগুলো উপভোগ করছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে আছে। আমি সাথে সাথে তাকিয়ে দেখি একটা মেয়ে আমায় জড়িয়ে ধরেছে। মেয়েটি আমাকে জড়িয়ে বুকে মুখ গুজে আছে। তার মুখটা দেখার জন্য ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। মেয়েটি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো, আর এদিকে আবির পেছন ফিরে তাকিয়ে আছে। বাচ্চাগুলো আমাদের দিকে এমনভাবে চেয়ে আছে যেন কোনোদিন কাউকে এভাবে দেখেছে বলে মনে হয় না। আমি বললাম, এই, কে আপনি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? মেয়েটি চুপ করে আছে। এই যে শুনছেন, আমাকে ছাড়েন প্লিজ, কেউ দেখে ফেললে কি ভাববে? এবার মেয়েটি আমাকে ছেড়ে দিয়ে রাগি লুকে যেই আমার দিকে তাকালো, ভাইরে, আমি তো তারে দেখে সেই লেভেলে ঝটকা খাইলাম। এ আমি কারে দেখছি? এ তো মেয়ে নয়, পরীদের রাজকন্যা। আমি তো তারে দেখে গভীর ধ্যানে মগ্ন হলাম। আহা, কি রূপ! এদিকে আমি চুপ করে থাকায় পরীটা আরও রেগে যাচ্ছে, যার ফলে ওর সুন্দর মুখটা পাকা টমেটো হয়ে গেছে। আহা, মনে হয় খেয়ে ফেলি। আমি একভাবে তার দিকে চেয়ে আছি, যার জন্য পরীটা খুব রেগে গেল। সাথে সাথে আমার গলাটা এমনভাবে চেপে ধরলো, ভাইরে, এ তো দেখছি পরিরূপী ডাইনি। আমার দম বন্ধ হয়ে আসছে। অনেকে হয়তো ভাবছে এই পরিরূপী ডাইনিটা আবার কে? আরে ভাই, ও হলো আমার বেস্টু নিশাত, যারে দেখা আমি এইমাত্র ক্রাশ খাইছি। আমি খুব কষ্টে শাকচুন্নিটারে বললাম, এ এ এই শাকচুন্নি, কি কি করছিস? ছাড়! নিশাত গলাটা আরো জোরে চেপে ধরল। এখন আমি আর কথা বলার মতো অবস্থায় নেই। মনে মনে ভাবছি, আজই বুঝি ডাইনটার হাতে আমার জান যাবে। এদিকে আবির পিছন ফিরে থাকায় বিষয়টা দেখতে পায়নি। আমার এভাবে কথা বলতে শুনেই যেই এদিকে তাকালো, অমনি দৌড়ে এসে নিশাতকে থামানোর চেষ্টা করতে লাগলো। এই নিশাত, শ্যামকে ছাড়, আরে মরে যাবে তো। কিন্তু কে শুনে কার কথা? শাকচুন্নিটা মনে হয় আজ সত্যি সত্যিই আমারে ওপরে পাঠিয়ে ছাড়বে। আমি এখন জীবন মৃত্যুর মাঝে পড়ে আছি। আম্মু, তোমার পোলারে বাঁচাও, এই শাকচুন্নিটা তোমার মাসুম পোলাডারে মাইরা ফালাইলো। মনে মনে এসব ভাবছি, আর দুচোখ দিয়ে মুষলধারে বৃষ্টি ঝরে যাচ্ছে। হঠাৎ শাকচুন্নিটা আমার গলাটা ছেড়ে দিল। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে একটি সুন্দর সাজানো গোছানো ঘরে আবিষ্কার করলাম। এবার আমার বুকের দিকে তাকা দিয়ে দেখি নিশাত আমাকে জড়িয়ে ধরে আরাম করে ঘুমাচ্ছে। ডাইনিটাকে দেখে খুব রাগ হচ্ছে, আর একটু হলে আমাকে এতক্ষণ বড়ই পাতার গরম জলে ধুইয়ে কাফনের কাপড় পরিয়ে শুয়ে রাখার ইন্তজাম শুরু হয়ে যেত। কিন্তু যখন ওর ঘুমন্ত মুখটার দিকে তাকালাম, আমার রাগটা নিমিষেই গলে পানি পানি হয়ে গেল। নিশাতকে ঘুমন্ত অবস্থায় জোশ লাগছে।
নিশাত ছোট থেকেই সুন্দর দেখতে। এই 5 বছরে ওর সৌন্দর্য যেন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এখন নিশাতকে দেখে কেউ বিশ্বাসই করবে না যে এই মেয়েটাই কিছুক্ষণ আগে আমাকে প্রায় ওপরওয়ালার কাছে পাঠিয়েই দিয়েছিল। কিছুক্ষণ পর নিশাত একটু নড়ে চড়ে উঠল, কিন্তু আমার সেদিকে কোনো খেয়ালই নেই। একভাবে ওর মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছি। নিশাত আমার কাণ্ড দেখে মুচকি হাসল, তারপর আবার আমার বুকে মাথা রাখলো। নিশাত মাথাটা রাখতেই আমার ঘোর কাটল। আমি তখনই নিশাতকে কাত হয়ে বিছানায় ফেলে দিয়ে উঠে বসলাম। ওকে নামিয়ে দিতেই নিশাত রাগী লুক নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। যেই গলাটার দিকে হাত বাড়ালো অমনি খপ করে নিশাতের হাতটা চেপে ধরে বললাম, ওই শাকচুন্নি, আমাকে ওপরে পাঠাতে তোর এত তাড়া কিসের? আজ তো আমি মরেই যেতাম। তোকে মারার জন্যেই তো ধরছিলাম। তা তুই হঠাৎ বিয়ের আগেই আমার হবু বউটারে বিধবা করতে উঠে পড়ে লেগেছিস কেন? শিয়াম, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। তো যা গিয়ে মুড়ি খা। তোকে তো আমি। এই বলে আমাকে মারতে আসলো। আমিও সুযোগ পেয়ে নিশাতকে আমার বুকে শক্ত করে চেপে ধরলাম। নিশাত আমার কাছ থেকে ছোটার বৃথা চেষ্টা করে যাচ্ছে। ওই, তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? ছাড় বলছি। ওই চুপ থাক, আমি আমার ফিউচার বউকে জড়িয়ে ধরেছি, এতে শাকচুন্নির কি? একবার শুধু ছাড়, তারপর দেখ তোর কি অবস্থা করি। তা কি করবি শুনি? আগে ছাড়, তারপর দেখাচ্ছি। আমাকে কি তুই পাগল পাইছিস নাকি? আমি তোরে ছাড়লেই তো তুই আমারে ওপরে পাঠাইয়া দিবি। শিয়াম, একটা কথা বলি, তুই রাগলে না জোশ লাগে, মনে হয় খেয়ে ফেলি। আমার কথা শুনে নিশাত কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি এবার ওকে আরো কাছে টেনে নিশাতের কপালে চুমু এঁকে দিলাম। এতে নিশাত হালকা কেঁপে উঠল। লজ্জায় আমার বুকে মুখ লুকালো। আমার যে কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এখন পরিটার মাঝে আর ডাইনির কোনো ছিটে ফোঁটাও নেই। মনে হয় আমাদের ভালোবাসার কাছে ডাইনিটা হার মেনেছে। দেখতে হবে না লাভটা কার। এভাবে কিছুক্ষণ থাকার পর নিশাত আমার মুখের দিকে তাকাতেই দেখলাম ওর চোখের কোণে পানি ছলছল করছে। আমি ওর চোখের পানিটুকু মুছে দিয়ে বললাম, এই পাগলি, কাঁদছিস কেন? নিশাত হঠাৎ আমার বুকে কয়েকটা কিল বসিয়ে দিল। আমি ব্যথায় শেষ। ডাইনিটা আবার আমার নিশাতের ওপর ভর করলো না তো? এই কি করছিস? প্লিজ আর মারিস না, খুব ব্যথা লাগছে। এমনিতেই তোর মার খেয়ে আধমরা হয়ে আছে, আরও মারলে সত্যিই মরে যাব। আমার মুখে মরার কথা শুনে নিশাত রাগের সাথে কান্না মিশ্রিত কণ্ঠে আমার শার্টের কলারটা চেপে ধরল। এইবারের মতো ছেড়ে দিচ্ছি, আর যেন ওই মুখটা থেকে মরার কথা না বেরোই। বেরোবে, 100 বার বেরোবে। এটা তোর বাপের সম্পদ নাকি? না, এটা আমার সম্পদ। তোর সম্পদ মানে? শুধু এটা না, তুই পুরোটাই আমার পার্সোনাল অ্যাসেটস। আমি তোর মানে? অবশ্যই। এই বলে নিশাত আমার খুব কাছে চলে আসলো। এই প্রথম কোনো মেয়ে আমার এতটা কাছে আসলো। আমার কেমন যেন আনিজি লাগছে। তখন নিশাত মৃদু স্বরে বলল, এই তুই এমন কেন রে? আমি কেমন রে? 5 বছর আগে হুট করে আমাকে ছেড়ে চলে গেলি কেন? জানিস তুই চলে যাওয়ার পর আমার কতটা কষ্ট হয়েছিল জানিস? আমি অনেক ভেঙে পড়েছিলাম। আমি খুব সরি রে। আব্বু হুট করে আমাদের নিয়ে ঢাকায় চলে আসে। আমি যেতে চাইনি, কিন্তু আমার পুরো পরিবার চলে যাওয়ায় বাধ্য হয়ে যেতে হয়েছে। শিয়াম, জানিস তোরে কতটা মিস করছি। এই 5 বছরে একটা দিনও এমন যায়নি যে তোর কথা মনে পড়েনি। নিশাতের কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বললাম, আমারও ঢাকায় থাকতে তোর কথা খুব মনে পড়তো। তখন ভাবতাম তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই হয়তো তোর কথা এত মনে পড়তো। কিন্তু এই বলে থেমে গেলাম। মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু কি বল? কিন্তু কিছুদিন যেতেই আমি বুঝতে পারি যে আমি তোকে ভালোবেসে ফেলেছি। কথাটা শোনার পর নিশাত আমার গালে টুপ করে একটা কিস দিয়ে বলল, আমিও তোকে খুব ভালোবাসি। এই শোন না। হ্যাঁ বল। তুই আবার আমাকে ছেড়ে ঢাকায় চলে যাবি না তো? প্লিজ যাস না, তাহলে আমি মরে যাব।
নিশাতের গালে হাত রেখে বললাম, এই একদম মরার কথা বলবি না। আর আমি টিসি নিয়ে আসছি, তোদের কলেজ থেকে অনার্সটা কমপ্লিট করব। খুব খুশি হয়ে বলল, সত্যি তুই আমাদের কলেজে পড়বি? সত্যি। নিশাত চল, আজ তোকে নিয়ে সারা গ্রাম ঘুরব। একটু বেরিয়েছিলাম, আর তুই যা করলি, থাক এসব কথা। চলো যান, আজ তোমারে ফুচকা খাওয়াবো। ফুচকার কথা শুনে তো নিশাত সেই লেভেলের খুশি হয়েছে। আমাকে বসিয়ে রেখে রেডি হতে যাবে, এমন সময় আমি ওর হাতটা টেনে ধরলাম। এই কি হলো? আমি রেডি হয়ে ঘুরতে যাব, ছাড়। আমি নিশাতকে টেনে আমার কোলে বসালাম। এই কি করছো? সাজুগুজু করার কোনো প্রয়োজন নেই। এই এসব তুমি কি বলছো? সাজবো না মানে? সাজবে না, যাও গিয়ে বোরকা পরে এসো। আর হ্যাঁ, সেই সাথে হাতে পায়ে মোজা, ভালো করে হিজাব পরে আসবে, ওকে? হঠাৎ এসব পড়তে বলছো কেন? কারণ আমি চাই এই মুহূর্ত থেকে আমার বউকে যেন কোনো পরপুরুষ না দেখে। আমার কথা শুনে নিশাত আমার গলা জড়িয়ে ধরে বলল, শিয়াম জানো, আমি না ঠিক এটাই চেয়েছিলাম, তুমি নিজে আমাকে পর্দা করতে বলবে, কারণ পর্দা করা প্রত্যেক নারীর উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। সোনা, এখন যাও, তাড়াতাড়ি বোরখা পরে এসো, নইলে আজ আর ঘুরতে যাওয়া হবে না। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে নিশাত চলে গেল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5:40 বাজে। আলহামদুলিল্লাহ, আজ খুব ভালো লাগছে এটা শুনে। নিশাতও আমাকে খুব ভালোবাসে। আমি এতদিন ওর সাথে যোগাযোগ না করাই পাগলিটা খুব কষ্ট পেয়েছে। আর তাই হঠাৎ করে আমাকে দেখে নিশাতের খুব রাগ হয়। ভাই, সত্যি বলতে নিশাতের রাগটা অনেক। যেভাবে গলাটা চেপে ধরেছিল, আমি তো বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। তা যাই হোক, ওর ভালোবাসার কাছে ওই কষ্টের কোনো মূল্য নেই। প্রায় 10 মিনিট পর নিশাত আমার সামনে এসে দাঁড়ালো। এই এবার চলো, না হলে সন্ধ্যা নেমে যাবে। চলো। আমি আর নিশাত পুরো গ্রামটা ঘুরে যমুনা নদীর তীরে এসে দাঁড়ালাম। তখন নিশাত বলল, শিয়াম, তোমার মনে আছে এই নদীতে আমরা 3 জন রোজ গোসল করতে আসতাম? হ্যাঁ মনে আছে। আর এটাও মনে আছে, আমি সাঁতার কাটতে পারতাম না বলে তুমি আর আবির আমায় নিয়ে কত মজা করতে। করবই তো, আমি জানি তুমি এখনো সাঁতার কাটতে পারো না। এই বলে নিশাত হাসতে লাগলো। ওর হাসিটা যে এত সুন্দর হতে পারে সেটা আমার জানা ছিল না। তারপর আমি নিশাতকে বললাম, তোমারে কে বলেছে আমি এখনো সাঁতার পারি না? আমি সাঁতার কাটতে পারি। তাই নাকি? তা কেমন সাঁতার কাটতে পারো শুনি? আমি পানিতে ভেসে থাকতে পারি। এগুতে পারো? ওর এই কথাটা শুনে আমার হাওয়া ফুস। আরে ভাই, কি করবো কন? আমি তো সাঁতরে এগোতে পারি না, হাত পা ওপর নিচ করে শুধু ভেসে থাকতেই পারি। আমার এভাবে চুপ থাকাতে নিশাত আবারও মুখ টিপে হাসছে। ধুর, কতবার ট্রাই করলাম, কিন্তু সাঁতার কেটে এগোবার উপায়টা পাইলাম না। তাই আজ এভাবে লজ্জায় পড়তে হচ্ছে। নিশাত আমার কাছে এসে বলল, এই তুমি কি আমার কথা শুনে রাগ করছো? কই না তো, এতে রাগ করার কি আছে? তুমি তো সত্যিই বলছো। এই বলে নদীর ঘোলা জলের দিকে তাকালাম। নিশাত আমার বুকে মাথা রেখে বলল, এই তুমি মন খারাপ করো না প্লিজ, আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। কথাটা মায়া ভরা স্বরে বলল। এই, আমি সত্যিই রাগ করিনি। সত্যি তো? সত্যি। এই বলে নিশাতকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এদিকে মাগরিবের নামাজের সময় হয়ে আসছে। আমি নিশাতকে ছাড়িয়ে বললাম, এই নিশাত, এবার বাসায় চলো, মাগরিবের নামাজের সময় হয়ে এলো, নামাজ পড়তে হবে তো। সেদিনকার মতো নিশাতকে ওদের বাসায় রেখে মসজিদে গেলাম নামাজ পড়তে। এভাবে চলে গেল 7 দিন। আজ ভাবছি আব্বুকে আমার আর নিশাতের ব্যাপারটা বলবো। নিশাতকে আমি খুব ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া একা এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না। তাই ভাবছি বিয়েটা করেই ফেলি। তাই ভাবাভাবি ছেড়ে আব্বুর রুমের দিকে এগোলাম। আব্বু এমনিতে আমার বন্ধুর মতো ফ্রি, কিন্তু একবার যদি রেগে যায় তখন যার ওপরে রাখবে তার অবস্থা খারাপ করে ছাড়ে। তাই আজ আব্বুর রুমে ঢুকতে ভয়ে আমার গলা শুকিয়ে এলো। কিন্তু নিশাতকে পেতে হলে আমাকে এই ঝড়টা
যেভাবেই হোক সামলে নিতে হবে। আর এর জন্য আব্বুর সাথে কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমাদের পরিবারে আব্বুর কথাই চলে। আব্বুকে যদি এই বিষয়ে রাজি করতে পারি তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। আব্বু যেভাবেই হোক নিশাদকে আমার করে দেবেই। তাই 5 মন সাহস নিয়ে আব্বুর রুমে প্রবেশ করলাম। আব্বু কি যেন একটা বই পড়ছিল। যখন বুঝলো কেউ রুমে আসছে তখন দরজার দিকে তাকাতেই আমায় দেখতে পেয়ে বলল, সিয়াম, তুই কি কিছু বলবি? হ্যাঁ আব্বু, কিন্তু তুমি বুঝলে কি করে? আমি তোর বাপ, তোরে দেখেই বুঝতে পারছি। আবার আমার পকেট খালি করার ধান্দা করছিস। আসলে আমি এভাবে আব্বুর কাছে আসলে কিছু না কিছু চাই, তাই আব্বু পকেটের কথাটা বলছে। না আব্বু, এটা অন্য বিষয়, কিন্তু এবার তোমার পকেট না, ড্রয়ার খালি করার জন্য আসছি। কি এমন বিষয় যার জন্য পকেট ছেড়ে একেবারে ড্রয়ারটাই খালি করার মতলব আটছিস? আব্বু, আসলে বিষয়টা হচ্ছে, ধুর, বাপের সামনে 5 মন সাহসে কুলাচ্ছে না, সেই আবার ভয় করছেই। কিছু একটা করতে হবে মনে হচ্ছে। কিরে, চুপ করে আছিস কেন? তা বাবা, আমার ড্রয়ারটা কোন অকাজে খালি করবে বলো? আমি এবার এক ধাক্কায় আরও 5 মন সাহস নিলাম, তাহলে মোট সাহস দাঁড়ালো 5 + 5 = 10 মন। এই 10 মন সাহস নিয়ে আব্বুকে বললাম, আব্বু, আমি বিয়ে করতে চাই। এই বলে নিচের দিকে তাকালাম। আব্বু আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এর কারণ হচ্ছে, কিছুদিন আগে আব্বু আমাকে বলেছিল, সিয়াম, বিয়েটা করে নে, তোর জন্য একটা মেয়ে দেখছি। মেয়েটা দেখতে পরীর মতো, আচার আচরণের দিক থেকে খুবই ভালো। এমন মেয়ে আজকাল দেখাই যায় না। আমি আব্বুর কথা শুনে সাফ জানিয়ে দিয়েছি আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। আগেই বলেছিলাম আব্বু আমার ফ্রেন্ডলি, তাই আমাকে বিয়ে করতে জোর করেনি। আর আজ আমি নিজ থেকে বিয়ের কথা বলছি। সিয়াম, জি আব্বু। আমায় একটা চিমটি কাটতো। আমি সাথে সাথে আব্বুর হাতে জোরে চিমটি কাটলাম। আব্বু ব্যথা পেয়ে বলল, হারামজাদা, আমার হাতের মাংস তুলে নিল রে। এই বলে আব্বুর যে জায়গায় চিমটিটা কাটছিলাম সেখানে হাত বোলাতে লাগলো। এদিকে আব্বুর কাণ্ড দেখে আমি না হেসে পারলাম না। শয়তানের বাচ্চা, আবার দাঁত বার করে হাসছিস? আমার বাপ যে শয়তান আমাকে কেউ বলল না। মন খারাপ করে বললাম, ওই, তোর নাটক শেষ হলে বলতো কি এমন হলো যে তুই নিজে এসে আমায় বিয়ের কথা বলছিস? আব্বু, আসলে আসলে নকলে ছেড়ে কি বলবি ক্লিয়ার কর। আব্বু, আমি নিশাদকে ভালোবাসি। কথাটা বলতেই কেমন যেন লজ্জা লাগছে রে। নিশাত? কোন নিশাত? ওই যে আমার ছোটবেলার বান্ধবী। সম্ভব না। আমি কথাটা শুনে আব্বুর দিকে করুণ চোখে তাকিয়ে বললাম, কেন আব্বু? নিশাত খুব ভালো মেয়ে, আর দেখতে একদম পরীদের রাজকন্যার মতো, আর চরিত্র তো খুবই ভালো। তাইলে তুমি না করছো কেন? প্লিজ আব্বু, না হলে কোনো দিন বৌমার মুখ দেখতে পারবে না কিন্তু। তুই চুপ করবি? আমি 2 মাস আগে ওর সাথে তোর বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তুই না করছিস তাই। কি বলছো আব্বু? সেই মেয়েটা নিশাত ছিল? এ বলে আব্বুকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ, মেয়েটা তোর বান্ধবী নিশাত, কিন্তু এখন আর আমাকে জড়িয়ে ধরে লাভ নাই। কি বলছো কি? আর তুমি আমাকে আগে বলো নাই কেন মেয়েটা নিশাত ছিল? আমি আর তোর বিষয়ে নিশাতের বাড়িতে যেতে পারবো না। আর তোরে তো ওরে একটা ফটো দিছিলাম, আর তুই বলছিস জানিস না? আব্বু, আমি নিশাতকে ভালোবাসি, তাই তুমি যে ফটো দিছিলা সেটা দেখিনি, কারণ আমি ভাবছিলাম অন্য কারো ফটো। সেটা আমায় বলে লাভ নাই। কিন্তু কেন? কারণ নিশাত নাকি একটা ছেলেকে ভালোবাসে, আর ওর বাবা মা এই বিষয়টা মেনে নিছে, তাই আর কিছু করার নাই। আব্বু, তুমি জানো ছেলেটাকে? সেটা আমার জেনে কি লাভ? তুমি কি আমারে তোমার ছেলে ভাবো? তুই আমার একমাত্র পোলা, এতে ভাবাভাবির কি আছে? তাইলে তোমার বিষয়টা জানা দরকার। ওই তোর সাথে নিশাত যেই ছেলেটাকে ভালোবাসে, তার কি সম্পর্ক? আব্বু, তুমি সব কি বলছো? শুধু সম্পর্ক না, গভীর সম্পর্ক। সিয়াম, এসব আবল তাবল না বকে
যা বলবি সরাসরি বল। কারণ নিশাত যে ছেলেটারে ভালোবাসে সে আর কেউ নয়, তোমার একমাত্র সুযোগ্য পুত্র মোহাম্মদ সিয়াম আহমেদ শাওন। তুই কি আমারে আবুল পাইছিস? কি কও? আমার বাপ আবুল হবে কেন? আমার বাপ তো তুমি। চুপ! তোর মতো বেদব পোলারে নিশাতের মতো ভালো মাইয়া ভালোবাসতে যাব? আব্বু, নিজের পোলারে এটা বলতে পারলা? হ্যাঁ, পারলাম। ওকে, আমি যদি প্রমাণ করি যে নিশাত যে ছেলেটারে ভালোবাসে সেই ছেলেটা আমি। তুই যদি এটা প্রমাণ করতে পারিস তাইলে আমি তোর বাপ বলতেছি, ওই মেয়েটার সাথেই তোর বিয়া দিব। আব্বু এই কথাটা বলতেই আমি নিশাতকে ফোন দিয়ে আব্বুকে ইশারায় চুপ থাকতে বললাম। নিশাত ফোনটা রিসিভ করতেই লাউড স্পিকার অন করে দিলাম। সাথে সাথে ওপাশ থেকে সালাম দিয়ে নিশাত বলে উঠল, হ্যালো বাবু। বলো বাবুনি। এদিকে আমার বাপটা চোখ দুটো গোল করে আমার দিকে চেয়ে আছে। আমি ইশারায় বললাম, যাও তোমার ড্রয়ারটা খালি করো গিয়ে। বাবু এখন কি করছো? তোমার হবু শ্বশুরের ড্রয়ারটা খালি করার প্ল্যান করছি। কি বলছো? বাবুনি। এই সত্যি করে বলো তো, তুমি কি করছো? আমাদের ব্যাপারে আব্বুর সাথে কথা বলছিলাম। বাবু সত্যি বলছো তো? সত্যি। এটা বলার পরই নিশাত যা করলো। আমার বাবুটা। এই আরেকটা দাও না। বাবু আমি লজ্জা পাচ্ছি তো। প্লিজ প্লিজ আরেকটা। আচ্ছা ঠিক আছে, এবার হয়েছে? আব্বুর দিকে তাকাতেই দেখি রাগী চোখে আমার দিকে চেয়ে আছে, তাই আব্বুর আগে একটু ঘি ঢাললাম। আরেকটা দিলে ভালো হতো। একদম না, চা হবে বিয়ের পর। চুপ করে আছি। কি হলো বাবু, তুমি কি রাগ করছো? কই না তো। তাহলে কিছুক্ষণ পর পুকুর পাড়ে দেখা করো। ওকে বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। কলটা কেটে আব্বুর দিকে তাকাতেই বলল, তোর দেখি লজ্জা শরম কিছুই নাই, বাপের সামনে গার্লফ্রেন্ডের সাথে। ছি! আব্বু এখানে আমার কি দোষ? তুমি তো প্রমাণ চাইলা, তাই। তাই বলে এসব করতে বলছি নাকি? সে যাই হোক, প্রমাণ পেলে তো নিশাত আমাকে ভালোবাসে। আব্বা যাও এবার তোমার ড্রয়ারটা খালি করার ব্যবস্থা করো। বলেই ভিলেন মার্কা হাসি দিলাম। আব্বু করুণ সুরে বলল, সিয়াম বাবারে, বলছিলাম কি, কোনোভাবে আমার ড্রয়ারটা খালি হওয়ার থেকে বাঁচানো যায় না? একটা উপায় আছে, তবে। তবে কি বল না। তবে তুমি কি চাও আমার হারামি বন্ধুরা বলুক তোর বাপটা কি কিপটা দেখছিস? তুই তোর বাপের একমাত্র পোলা, কই ধুমধাম কইরা তোরে বিয়া করাবো, তা না কইরা টাকার ড্রয়ার নেয়া পইরা আছে। তাই তো। তাই এসব চিন্তা ছাইরা ওদের দেখাই দাও আমার বাপ তার পোলারে বিয়া কেমনে করাই। তুই ঠিক বলছস, আমি আজই নিশাতের আব্বুর সাথে কথা বলতেছি। এই বলে আব্বু বেরিয়ে গেল। যাক বাবা, বাপটারে শেষ পর্যন্ত লাইনে আনতে পারছি। এই রে সিয়াম, তাড়াতাড়ি পুকুর পাড়ে চল, নইলে তোর হবু বউটার ঘাড়ে আবার শাকচুন্নি চাপবে আর তোর ওপরে যাবার বন্দোবস্ত করবে। তাড়াতাড়ি রেডি হয়ে পুকুর পাড়ে চলে আসলাম। এসে দেখি একটি মেয়ে আম গাছটার নিচে বসে পুকুরের দিকে তাকিয়ে আছে। সে আর কেউ নয়, আমার কলিজা নিশাত। আমি চুপটি করে নিশাতের কাছে এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আর তখনই নিশাত হুড়মুড় করে পেছনে ঘুরে দেখলো আমি ওকে জড়িয়ে ধরেছি। শিয়াম এসব কি হচ্ছে? এই তো হবু বউয়ের সাথে রোমান্স চলছে। বিয়ের পর বউয়ের সাথে করবা, হবু বউয়ের সাথে এসব নট অ্যালাউড, ওকে? কিন্তু আমি সেসব কিছু করেছি নাকি? আমি তো আমার হবু বউটারে একটু জড়িয়ে ধরছি। কেন, তোমার কি অন্য কিছু করার ইচ্ছে আছে নাকি? করতে তো অনেক কিছুই চাইছে, কিন্তু। কিন্তু কি? হ্যাঁ, আরে ভাই এ তো রেগেই যাচ্ছে। কিন্তু কিছু করতে গেলে তো আমাকে ওপরে পাঠাবা। গুড বয়। এবার মুচকি হেসে বলল, শিয়াম, তোমার আপু কি বলল?
আব্বু তোমার আব্বুর কাছে আমাদের বিয়ের কথা বলতে গেছে। উম, আমি মনে হয় কোনো স্বপ্ন দেখছি। এই আপুরা একটু চিমটি কাটো তো। ও আম্মা গো, তোমার পোলাডারে বাঁচাও গো, আমার হাতের গোস তুইলা নিল গো। এই বাবু, কি হলো? এমন করছো কেন? চুপ করে আছি। এখন যদি বলি আপুরা আমারে খুব জোরে চিমটি কাটছে, তাইলে নিশাত খুব রেগে যাবে। এই বাবু, তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু এটা কি স্বপ্ন ছিল? না বাবু, সত্যি। আমি খুশিতে নিশাতকে জড়িয়ে ধরলাম। আজ নিশাতকে জড়িয়ে ধরতেই এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। এর আগেও তো নিশাতকে কয়েকবার জড়িয়ে ধরেছি, কই তখন তো এরকম ভালো লাগাটা কাজ করেনি। এদিকে নিশাত চুপটি করে আমার বুকে মাথা রেখে আছে। শিয়াম, অনেক হয়েছে, এবার ছাড়ো। চুপ করো তো। আজ না তোমাকে জড়িয়ে ধরতে কেমন যেন লাগছে। তোর কেমন লাগছে রে দোস্ত? আমারেও একটু বল। হঠাৎ ওর এমন কথাই আমি আর নিশাত সেদিকে তাকালাম। শালা আবির আমাদের দিকে তাকিয়ে হাসছে। ওই শালা, আর একটু পর আসতে পারলি না? ধুর, মুডটাই খতম করে দিলি। চুপ শালা, দিনে দুপুরে রাস্তার ধারে বসে প্রেম করিস, আবার কেউ চলাফেরা করার সময় দেখে ফেললে গরম দেখাস। এদিকে নিশাত লজ্জায় একদম চুপ করে আছে। শালা হারামি, বেশি বকবক না করে বল কেন আসছিস। চুপ শালা, তুই কেমন বন্ধু? কয়দিন পর বিয়া করবি আর আমাদের একবারও কইলি না, আবার বলস আমি বাচাল। কি কোষ? কয়দিন পর বিয়া কর্ম মানে? আমার বিয়া কবে আমি জানি না। আব্বু গেছে নিশাতদের বাসায় এই বিষয় নিয়ে নিশাতের আব্বুর সাথে কথা বলতে। জানলে তো বলবো যে আমার বিয়া অমুক দিন। পথে তোর আব্বুর সাথে দেখা হয়েছিল, আঙ্কেল বলল আগামী শুক্রবার তোর আর নিশাতের বিয়ে। কথাটা শুনে তোর উপর খুব রাগ হচ্ছিল। বন্ধুর বিয়ে, আর সেই খবর কিনা আমার বন্ধুর বাপের থেকে শুনছি। খুব খুশি হয়ে আবিরকে জড়িয়ে ধরলাম। দোস্ত, তুই হাসা কইতাছস? শুক্রবার আমার আর নিশাতের বিয়া? ওই ছাড় শালা, বউয়ের সামনে বন্ধুরা জড়াইয়ে ধরছ, ভাবি রাগ করবো তো। ভাবি ডাকটা শুনতেই নিশাত লজ্জায় নিচের দিকে তাকালো। শোন, আমি আমার বন্ধুরে জড়িয়ে ধরেছি, আর তুই কি লেডিস নাকি যে আমার বউ রাগ করবে? তোর আলগা পিরিত দেখার টাইম নাই, মাঠে চল। সোহান, আরিয়ান আর মোনাফ আসছে। কি বলো শালা, আমি তোর সাথে আলগা পিরিত করি? আর শোন, বাইক আনছিস? আনছি, চল তাড়াতাড়ি। চাবি দে। আই দিতাছি। তুই কই যাস? তোরা তো বললাম মাঠে চল, আবার জিজ্ঞাস কেন? তুই চাবিটা দিয়ে এখানে 10 মিনিট বস, আমি নিশাত্রে ওদের বাসায় দিয়ে আসি। তোর বাইক কি হয়েছে? তাড়াহুড়োয় আনতে ভুলে গেছি। আবির চাবিটা দিয়ে বলল, এখনই এই অবস্থা, বিয়ের পর তো হাগু দিতে গেলেও তোর তাড়াহুড়া করতে হবে, পানি খরচ করার আর টাইম পাবি না। শালা দাঁত বের করে হাসছে। আবির, তুই কিন্তু এখন মার খাবি। এই আবির, তোরা কি শুরু করলি? শিয়াম চল, না হলে আম্মু বকা দিবে। চলো। যা যা, এখন দুজন এক হয়ে আমার একা ফেলছিস তো, দিন আমারও আসবে, সেদিন তোদের মজা দেখাবো। দোস্ত, তুই সেই দিনের অপেক্ষায় থাক, আমরা আসছি। আবিরকে আর কিছু বলতে না দিয়ে নিশাতকে নিয়ে চলে আসলাম। নিশাত তখন আমাকে বলল, শিয়াম, আমরা আগে আলাদা ছিলাম কবে? আমি তার কথার উত্তরে বললাম, আবিরই ভালো জানে। কিছুক্ষণ পর নিশাতকে ওদের বাসায় রেখে চলে আসলাম আবিরের কাছে। আমি আসতেই হারামিটা শুরু হয়ে গেল। 10 মিনিটের কথা বইলা পুরো 30 মিনিট? তুই তো দেখছি পুরাই নিষাদ ভক্ত হয়েছিস। শালা, বাজে কথা রাখ, চল মাঠে যাই। ওই হারামিগুলা হঠাৎ ডাকলো কেন? গেলেই জানতে পারবো। তারপর আবিরকে নিয়ে মাঠে এসে বাইকটা সাইড করে যেই নামতে যাব, অমনি আমার ওপর হামলা শুরু হলো। আর হামলাটা করেছে আমার হারামি বন্ধুরা। শালারা 3 জন মিলে মেরেই যাচ্ছে, আর আবির হারামি দাঁড়িয়ে মজা নিচ্ছে। দীর্ঘ 5 মিনিট পর ঝড়টা তার শক্তি হারিয়ে বসে পড়ল। ওই হারামির দল, তোরা আমারে মারলি কেন? শালা, বিয়ে করবি আর আমাদের বললি না, আবার কস মারলাম কেন? এভাবে ওদের সাথে ঝগড়া শেষে রাতে বাসায় ফিরলাম। এভাবেই কেটে গেল কয়দিন। আজ আমার বিয়ে,
আব্বু চিৎকার করে ডাকছে। সিয়াম, ওই সিয়াম, জি আব্বু। রেডি হতে কতক্ষণ লাগে? বিয়া কি আজ করবি? ভাবছি তোর সাজগোজ এর জন্য বিয়াটা মাসখানেক পিছিয়ে দেই। আব্বু যাও, আর 5 মিনিট। আচ্ছা, আপনারাই বলেন, বিয়া কি বারবার করতে যাবো নাকি? তাই যা শখ আছে মেটাইতেছি। আর আমার বাপটা একটু শান্তিতে রেডি হইতে দিতাছে না। দোস্ত, তোরে সেই লাগছে। দেখিস নিশাদ আজ তোরে দেখে ক্রাশ খাবে। ওই তোরা থামবি? তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিশাদদের বাড়ির উদ্দেশ্যে। বিয়েটা আল্লাহর রহমতে ভালোভাবে সম্পন্ন হলো। এখন আমি হারামিগুলোর সাথে বসে আড্ডা দিচ্ছি। রাত প্রায় 11টা বাজে। নিশাদ সেই কখন থেকে সিয়ামের জন্য অপেক্ষা করছে, কিন্তু শয়তানটা তো আসছে না। কিছুক্ষণ পর আব্বু আসলো। আচ্ছা আব্বু, একটা কথা কও তো। কি বলবি তাড়াতাড়ি বল। আব্বু, আরিয়ান বলল বিড়াল মারতে, কিন্তু এখন আমি বিড়াল পামো কই? তুমি একটা বিড়াল ধরে আনো তো। হারামজাদা, বাপের সাথে মশকরা করস? আমায় আর পাই কে? বাসরাতে আব্বুর হাতে মার খাওয়ার শখ বা ইচ্ছে কোনোটাই নাই। তাই দ্রুত রুমে ঢুকে পড়লাম। কিরে, আজ না আমার বাসরাত? রুমে ঢুকতে লজ্জা পেলাম না যে? থাক, আমার ঘর আমার বউ, লজ্জা পামো কেন রে? আমি ঘরে ঢুকতেই নিশাতে এসে সালাম করতে গেলেই আমি আটকে দিলাম। বউটা খাটে গিয়ে বড় করে ঘোমটাটা দিয়ে বসে আছে। আস্তে করে গিয়ে খাটের ওপর বসলাম। যেই ঘোমটাটা সরাইয়েছি অমনি নিশাত আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এতদিন শুনেছি বাসরাতে মেয়েরা লজ্জা পায়, কিন্তু আমার বউয়ের মাঝে লজ্জা দেখতে পাচ্ছি না যে। বউ, এটা কি হলো? চুপ, কোনো কথা বলবি না। এ কি, তুমি আমাকে তুই করে বলছো কেন? আবার কথা বলিস? এই 5 বছরে অনেক কষ্ট দিচ্ছিস। এখন আমার যা ইচ্ছে তাই করব, তুই চুপ থাকবি। যদি আবার কথা বলিস তো। থাক, আমি বুঝে গেছি। সরি, আপনাদের কিছু বলতে পারলাম না। আপনাদের সাথে কথা বললে আজ বউ আমারে বাসর করার বদলে ওপরে পাঠাবো। আমি এখন বউয়ের আদর খাবো। সো আপনারা আসতে পারেন। তোরে না বলছি চুপ করতে। বউ আর কমু না। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।